মানে নির্দেশনা পেয়েছেন কিনা কর্তৃপক্ষের বলেন টাকা দিলে টাকা খাইব, খায় আম করে ছেড়ে দেব। রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। বন্ধ হয়নি ভিআইপি হর্নের যথেচ্ছা ব্যবহার। ঢাকার বাইরে হেলমেট ছাড়াই মিলছে মোটরসাইকেলের ফুয়েল। মন্ত্রীর নির্দেশনা জানেই না ট্রাফিক বিভাগ। আমার গাড়ি বুধবারে ধরছে 1200 টাকা করে লাগছে, 50 টাকা করে 100 করে নেয় পুলিশে আমরা কাট দিয়ে ছাড়াইতাম। আমার ভাই আছে, বড় ভাই, ওষুধ 2 নম্বর আটকেছে, কালকে ছাড়াই লইছি। টাকা তো কেউই নেয় না, কিন্তু ধরলে এমনি রেকার বিল হয়। আমরা বিভিন্ন জায়গার থেকে লোন নিছি, সুদের টাকা নিছি, কিস্তিও শোধ হয় নাই। তাহলে এমন যদি গাড়িগুলো আমাকে বন্ধ করে দেয়, আমরা এই লোনগুলো কিভাবে শোধ করবো? দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনীতি নয়, বন্ধুত্বের চেরাগ নিয়ে ঢাকা সফর ডোনাল্ড ট্রাম্প হাঁটছেন সম্পর্ক উন্নয়নের পথে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য ধরে রাখাই লক্ষ্য বলছেন বিশ্লেষকরা। উদ্যোগটা ভালো, যদি বাস্তবায়ন হয় একচোটি তাদেরকে অপসারণ করে ওখানে আমরা নদীর কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করব। জীর্ণদশা আদি বুড়িগঙ্গা চ্যানেলের সিটি কর্পোরেশনের নজরদারি না থাকায় বহাল তবিয়তে দখলদাররা। সড়ক উন্নয়নের নামে মেহেরপুরে 1440টি গাছ কাটার সিদ্ধান্ত। দেশজুড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের বার্তা। আবহাওয়া পরিবর্তনের ধকল সামলাতে পারছে না শিশুরা। এবং টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ, সমালোচনা পাশ কাটিয়ে ভালো খেলার পরামর্শ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উদ্বোধন করলেন বোল্ট। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশনার পরও টনক নড়ছে না ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্টদের। কোনো বাধা ছাড়াই দেদারসে রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অন্যদিকে সাইরেন বাজিয়ে সড়কে চলছে তথাকথিত ভিআইপি গাড়ি। এসব বন্ধের নির্দেশ থাকলেও ট্রাফিক পুলিশের সদস্যদের সিংহভাগেরই বিষয়টি অজানা। কথা ছিল বুধবার থেকেই এই নির্দেশনা বাস্তবায়নের, কিন্তু একদিন বাদেও বাস্তবতা পুরোপুরি ভিন্ন। রাজধানীর মিরপুর 10 নম্বরের এমন চিত্রই বলে দেয় সড়ক জুড়ে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্ব পৌঁছেছে কোন পর্যায়ে। আর মন্ত্রীর কড়া নির্দেশ যে এখানে উপেক্ষিত সেটাও স্পষ্ট। অবৈধ অটোরিকশার অবাধ বিচরণ পুরো মিরপুর জুড়ে। পুরো এলাকা ঘুরেও চোখে পড়েনি অটোরিকশা বন্ধে কোনো বিশেষ অভিযানের। চালকরা অনেকেই বলছেন তাদের কানে পৌঁছায়নি এমন বার্তা। যদি গাড়িটা বন্ধ করার উদ্দেশ্য থাকতো তাহলে আরো আগে বন্ধ করা দরকার ছিল। যেহেতু বন্ধ হয়ে গেছে তাহলে সমস্যা হবে, এই জন্য আমরা মহল্লা দিয়ে চালাই দিয়েছি একটু চুপি চুপি। রাস্তায় ট্রাফিক সদস্যদেরও দেখা যায়নি কোনো নির্দেশনা পালনের। তাদের সামনে দিয়েই চলাচল করছে অবৈধ যানগুলো। যদিও ক্যামেরার সামনে সাধারণ দিনের মতোই কিছুটা তৎপরতা দেখান তারা। এদিকে জরুরি সেবায় নিয়োজিত ছাড়া অন্য কোনো যানবাহন হুটার সাইরেন ব্যবহার করতে পারবে না এমন নির্দেশনাকে যেন দেখানো হয়েছে বৃদ্ধাঙ্গুলি। কথিত ভিআইপি তো আছেই, ব্যক্তিগত গাড়িতেও দেখা মিলল হুটার সাইরেনের। সেগুলো নিয়ন্ত্রণেও চোখে পড়েনি কোনো তৎপরতার। তাহলে সরকারের উচ্চমহল থেকে কি নির্দেশনা পেলেন ট্রাফিক পুলিশের সদস্যরা? এমন প্রশ্ন করতেই যেন মুখে কুলু, মুখ ঘুরিয়ে দিলেন সিনিয়র কর্মকর্তাদের দিকে। তবে জনবান্ধব এমন সিদ্ধান্ত দ্রুত কার্যকর দেখতে চায় সাধারণ মানুষ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার নিবিড় সাহা, সিলেট ঢাকা মহাসড়কে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং বগুড়ার 3 মাথার মোড়ে আছেন জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি প্রথমে যাচ্ছি নিবিড়ের কাছে। আসলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী গতকাল যে নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ অটোরিকশা বন্ধ এবং হুটার সাইরেন যেটি তথাকথিত ভিআইপি এবং যে অনেকটা ব্যক্তিগত গাড়িতেও যে অনেকে ইউজ করেন সেগুলো বন্ধ এবং নো হেলমেট নো ফুয়েল যে একটি কর্মসূচি, অর্থাৎ হেলমেট না থাকলে যে ফুয়েল দেওয়া হবে না ফিলিং স্টেশনগুলোতে, এইগুলোর কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। আমরা আজকে সকাল থেকে কিন্তু রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং যেটি দেখেছি আসলে যে
এই যে সরকারের উচ্চ পর্যায়ের যে নির্দেশনাটি সেটি কিন্তু আসলে এখনো মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা আছেন, ট্রাফিক পুলিশের কর্মকর্তারা আছেন, তারা কিন্তু অনেকেই বলেছেন যে আসলে তাদের কাছে পুরোপুরিভাবে পৌঁছায়নি। তারা অনেকেই জানেন না যে আসলে গতকাল যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। আমরা এখনো কিন্তু দেখছি যে রাস্তায় মিরপুরে, বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকা, বিশেষ করে মিরপুরে কিন্তু এই যে অটোরিকশার দৌরাত্ম্য, অলিগলি পেরিয়ে সেই অটোরিকশা কিন্তু মূল রাস্তায়ও আসছেন এবং ট্রাফিক পুলিশের সদস্যদের সামনে দিয়ে আমরা দেখছি যে আসলে সেগুলোর যে দৌরাত্ম্য সেগুলো ছুটে চলছে। এবং ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে তখন আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে আসলে তারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আসলে এই ব্যবস্থাটি আমরা দেখেছি আসলে যে তাদের মুখেই আছে, কিন্তু আসলে কাগজে কলমে কিংবা তারা কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনটি কিন্তু আমরা দেখেছি এবং অভিযোগও পেয়েছি। তো পাশাপাশি এখন আমরা এই যে আছি একটি ফিলিং স্টেশনে, সেখানেও কিন্তু আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু যেসব বাইকাররা ফুয়েল নিতে আসছেন, অনেকেই দেখছি যে কিছুক্ষণ আগেও কিন্তু আমি বেশ কয়েকজন বাইকারকে দেখেছি, তাদের কাছে কিন্তু দেখা গেছে যে হেলমেট ছিল না। তো আমি কথা বলেছিলাম এই ফুয়েল পাম্প কর্তৃপক্ষের সাথে, তারা আমাকে যেমনটি বলেছেন যে আসলে এই যে তাদের কাছে গতকাল নির্দেশনা জারির পর কিন্তু এখন পর্যন্ত কোনো মেসেজ আসেনি, কোনো নির্দেশনা আসেনি যে আসলে হেলমেট না থাকলে ফুয়েল দেওয়া যাবে না। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। এখন আমরা যাব সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকার। আমার পিছনে যে সড়কটি চলে গেছে এটা সরাসরি একেবারে ঢাকায় চলে গেছে। আপনি উপরে দেখতে পাচ্ছেন যে সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন জেলায় যাওয়ার যেই নির্দেশনাগুলো আছে। আপনি দেখতে পাচ্ছেন যেই জিনিসটার ব্যাপারে একটু আমরা সবসময় আতঙ্কে থাকি, সেটা হচ্ছে কি পুরো সড়ক জুড়েই সিএনজি অটোরিকশা ভরপুর, ডানে বাই সব দিকে সিএনজি অটোরিকশা। 2015 সালে এই মহাসড়কটিকে 3 হুইলার বা 3 চাকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। সেই 2015 আজকে 2024 সাল, প্রায় 9 বছর হয়ে গেছে। 9 বছর পর্যন্ত এই 3 চাকার যান কোনোভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। এবং এই 3 চাকার যান চলাচলের ফলে যে সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে, সড়কের দুর্ঘটনা প্রায় 80% দুর্ঘটনাই ঘটছে এই 3 চাকার যান। এবং এই ধরনের ছোটোখাটো যে যানগুলো চলাচল নিষিদ্ধ, সেই নিষিদ্ধ যান চলাচলের কারণে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সড়কের পুরো সড়কের সামনে পুলিশের বিভিন্ন জায়গায় ফাঁড়ি রয়েছে, বিভিন্ন চেকপোস্ট রয়েছে, বিভিন্ন যে মাইল মিটার রয়েছে, সড়কের যে অতি দ্রুত যান চলাচল করে কিনা সেই সামনেই কিন্তু মাইল মিটার রাখা আছে সেই পুলিশের। কিন্তু তারপরেও যান চলাচল করছে। যারা দেখার দায়িত্বে, যারা হাইওয়ে পুলিশ আছে, তারা কিন্তু এই দেখার যে দায়িত্বে রয়েছে তারা কিন্তু এগুলো দেখছে না। ফলে বারবার জীবন ঝরছে, সড়কে যানবাহনগুলোর নিয়ন্ত্রণ কোনোভাবে করা সম্ভব হচ্ছে না। এই স্থানীয় ট্রাফিক পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে পাশাপাশি যে বিভিন্ন বাজার বা বিভিন্ন এলাকা আছে, সেই এলাকা থেকে এই সড়কগুলো দিয়ে প্রবেশ করে যায়। যদি আসার কথা হচ্ছে সিলেট ঢাকা মহাসড়ক 6 লাইন করা হচ্ছে, 6 লাইনের পাশাপাশি 2টি লাইন এই 3 চাকার যানের জন্য করা হচ্ছে, তখন হয়তো এই ঝুঁকি থেকে অনেকটাই কমবে বলে মনে করছেন সবাই। মোটামুটি এই ছিল সিলেট ঢাকা মহাসড়কের যে 3 চাকার যান চলাচল বন্ধ হচ্ছে না তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি বগুড়ার খবর জানার জন্য, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জেবলিন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া শহরের সাতমাথা এলাকায়, যে মিতালি পাম্প রয়েছে এখানে কিন্তু আমরা দেখছি আসলে কিছুক্ষণ আগেই বগুড়া জেলা পুলিশের যিনি ট্রাফিক বিভাগের যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল এসপি, তিনি কিন্তু এখানে এসেছেন এবং মূলত যে নো হেলমেট নো ফুয়েল, অর্থাৎ মাথায় হেলমেট পরিহিত অবস্থায় না আসলে আসলে পাম্প থেকে কোনো তেল পাবেন না মোটরসাইকেল আরোহীরা, সেই যে স্লোগানে সারা দেশে কিন্তু এটির প্রচারণা চলছে। এবং আমরা দেখছি আসলে যে প্রত্যেকটি পাম্পে গিয়ে জেলা পুলিশের সদস্যরা যারা তারা রয়েছেন এবং মূলত সুমন রঞ্জনের নেতৃত্বে, অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক বিভাগের নেতৃত্বে কিন্তু এখানে জেলার সকল পাম্পে তারা এই যে পোস্টার সেটি কিন্তু তারা লাগিয়ে আসছেন। এবং এই মুহূর্তে অভিযান চলছে যেটি শহরের মেসার্স মিতালি ফিলিং স্টেশনে। এবং আমরা কিছুক্ষণ আগে আসলে দেখছিলাম যে যারা রয়েছেন বিশেষ করে হেলমেট পরিধান না করে যারা এসেছেন তাদেরকে কিন্তু তেল তারা দিচ্ছেন না। তবে
এই জেলায় কিন্তু প্রায় 122টি যে স্টেশন রয়েছে রিফুয়েলিং স্টেশন, তারা কিন্তু আসলে সব জায়গায় যে এটি নজরদারি সবসময় করতে পারবেন এমনটি আসলে বা সেই পরিমাণ লোকবল কিন্তু আসলে নেই। তবে এই জায়গায় যেটি জোর দিচ্ছেন তারা জনসচেতনতা, অর্থাৎ একটি জীবনের মূল্য মানুষকে বুঝতে হবে, বিশেষ করে যারা মোটরসাইকেল চালাচ্ছেন। একটি হেলমেটের কারণে কিন্তু অনেক দুর্ঘটনায় তার প্রাণহানি থেকে বেঁচে যাবেন বা বড় কোনো ক্ষতি থেকে তারা বেঁচে যাবেন। এই যে সচেতনতা সেটি কিন্তু মূলত তারা বিল্ড আপ করতে চাচ্ছেন এবং তৈরি করতে চাচ্ছেন মানুষের ভেতরে। এবং আমরা কিন্তু দেখছি আসলে অনেকেই এই যে গতকালকে থেকে যেই সারা দেশব্যাপী এই অভিযানগুলো চলছে সেখানে তারা কিন্তু অনেকেই সচেতন হয়েছেন, বিশেষ করে তেল নিতে আসবার সময় কিন্তু তারা অন্তত হেলমেটটা পরে আসছেন। তবে জেলা পুলিশ কিংবা সচেতন মহল যারা রয়েছেন তারা কিন্তু বলছেন শুধুমাত্র তেল নেয়ার জন্যই হেলমেট পরাটি যেন না হয়, তাদের প্রাত্যহিক জীবনে যে প্রতিদিন তারা মোটরসাইকেল আরোহণ করেন তাতে করে তারা যেন সেটি ব্যবহার করেন। এবং একই সঙ্গে যারা চালক তাদের ব্যবহারের পাশাপাশি পেছনের যে যাত্রী বসে থাকেন তারও কিন্তু হেলমেট পরিধান করার ব্যাপারে অসচেতনতা দেখা যায় বেশিরভাগ সময়, সেটিও কিন্তু আসলে নিশ্চিত করতে হবে এমনটি তারা বলছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নো হেলমেট নো ফুয়েল যে অভিযান থেকে তার অভিযানের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া, সিলেট ও রাজধানীর মিরপুরে। অন্য প্রসঙ্গ, নির্বাচনের আগে বাংলাদেশে এসে রাজনীতিক বনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূটকৌশলে ব্যর্থ হওয়ার পর এবার আসেন বন্ধুত্বের চেরাগ নিয়ে। ব্যস্ত ছিলেন ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে, আশ্বাস দিয়ে গেছেন জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় পাশে থাকারও। বিশ্লেষকরা বলছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের নড়বড়ে ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই ওয়াশিংটনের দরকার ঢাকাকে। গত 17 মাসে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জানুয়ারির নির্বাচনের আগে এদেশে দৌড়ঝাঁপ করেছেন কূটনৈতিক নয়, একজন রাজনৈতিক নেতার মতো। তবে এবার নির্বাচনের 4 মাসের মাথায় এ সফরে এসে তার কথাবার্তায় পাল্টে গেছে। বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। এটা প্রমাণে কোনো রাজনৈতিক দলের সঙ্গে করেননি বৈঠক। সফরে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে লুকিয়ে কথা বলেছেন কল্পনা আক্তারের সঙ্গে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও পরিবেশ ও জলবায়ু কর্মী সোহানুর রহমানের সঙ্গেও বসেছেন। তাহলে এবার কোন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন ডোনাল্ড লু? বিশেষজ্ঞরা বলছেন দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়, নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পাশে থাকার টোপ দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে বাংলাদেশের সহায়তাই তার লক্ষ্য। বাংলাদেশের গুরুত্বটা যুক্তরাষ্ট্র আরো বেশি অনুভব করছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে এবং বাংলাদেশের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। সেদিক থেকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কটাকে অনেকটা রিসেট করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইলেকশনের আগে এক ধরনের অবস্থানের কথা আমরা প্রায় শুনে থাকি, কিন্তু এখানেও মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের ইকোনমি বা মিলিটারি বা সিকিউরিটি লেভেলে কোনো ধরনের নেগেটিভ ভূমিকা রাখবে বলে কিন্তু বলেনি। বাংলাদেশের সঙ্গে আগের চেয়ে বেশি সহযোগিতার মনোভাব দেখাচ্ছে যুক্তরাষ্ট্র মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে চায় ওয়াশিংটন। রাজনৈতিক বক্তব্য প্রদান কিংবা রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা সেটি এখন আমরা দেখছি না। তাদের যে প্রধান যে স্বার্থের জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তাদের যে বিনিয়োগের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তাদের যে বাণিজ্য, সেই স্বার্থটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল ইস্যু ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই হিসেবে আমরা দেখি যে বহুমাত্রিক সম্পর্ক, এবং সেই বহুমাত্রিক সম্পর্কগুলি কিন্তু পলিটিক্যাল যে আমরা কথাগুলি শুনেছি বা ইলেকটোরাল যে কথাগুলি শুনেছি সেগুলির বাইরেও চলবে। বিশ্বমোড়ল চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের গেরাকলে যাতে বাংলাদেশ না পড়ে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে কৌশলগতভাবে এড়াতে না পারলে ব্যবসা বাণিজ্যে চাপের মুখে পড়তে পারে দেশ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন। এ নিয়ে বিরোধীদের বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেজগাঁওয়ে কথা বলেন তিনি। লুর সফরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। ডোনাল্ড লু যিনি সহকারী পররাষ্ট্র,
তার বক্তব্য কি ফখরুল সাহেব শুনেননি? ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার। এটা আর বলার অপেক্ষা, মন্তব্য করারও প্রয়োজন। ওখান থেকে এই প্রশ্নের উত্তর বের করুন, আমি নতুন করে উত্তর দিতে চাই। বিদেশিদের স্বার্থে ও ক্ষমতায় টিকে থাকতে সরকার জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, তারা দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে একটা মিথ। এটা কোনো উন্নয়ন নয়, এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে, যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে। একটা মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে। যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে অবশ্যই আমরা সেখানে জয়লাভ। জৌলুস হারিয়ে দূষণে নিমজ্জিত আদি বুড়িগঙ্গা এখন জীর্ণ। সিটি কর্পোরেশন উদ্যোগ নিলেও কমছে না দখলদারদের দৌরাত্ম্য। রীতিমতো আরও জেকে বসেছে প্রশাসনের ঘাড়ে। এমন অবস্থা থেকে দ্রুত মুক্তি চান বুড়িগঙ্গা পাড়ের বাসিন্দারা। সিটি কর্পোরেশন বলছে, সীমানা পিলার বসানোর কাজ শেষ, বর্ষার পর মানা হবে না আর কোনো অজুহাত। হুঁশিয়ারি দক্ষিণ নগর পিতার। রতন মজুমদারের ছবিতে ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। প্রাণ ফেরাতে প্রাণান্তর চেষ্টা, উচ্ছেদের পর উচ্ছেদ। আদি বুড়িগঙ্গা চ্যানেল জুড়ে একের পর এক অভিযান। খোঁড়াখুড়ি আর দখলদারদের দৌরাত্ম্য রোধে তৎপর সংশ্লিষ্ট মহল। ফলাফল, সোয়ারিঘাট থেকে কিছুটা হলেও প্রাণ ফিরেছে এই চ্যানেলে। তবে কতটুকু দখলমুক্ত হয়েছে সেটা দেখতেই সেকশন এলাকায় সময় সংবাদ। দেখা মিলল নাজমা বেগমের। জায়গা বল করে একজনে রাজনীতি করে দখল করে খাইছে, অনেক কমছে। সামনে এগোতেই দেখা মিলল এক দ্বীপের, এ যেন মগের মুল্লুক। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের কারণে এমন অনেক স্থাপনা আছে যারা হয়ে গেছে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। বারবার নোটিশ দিলেও তারা কেন জায়গা ছাড়ছেন না একটু জানতে চাই। নদীর জায়গা ছিল একটা সময়, কিন্তু এটা তো আপনার মনে হয় যে ব্রিটিশের কাগজ যাদের কাছে আছে, ঠিক আছে, আপনার কাগজের কথা বলবেন। এই অংশে বেড়ে উঠেছেন অনেকে। বয়সের ছাপ তাদের মুখে না ফুটে উঠলেও বৃদ্ধ হয়েছে বুড়িগঙ্গা। নদীর মতন ছিল, এই জায়গা পরাট করে ফেলাইছে বিভিন্ন লোকজন, কিন্তু অ্যাকচুয়ালি কোনো সরকারি খাত জমি সব। উদ্যোগটা ভালো, যদি বাস্তবায়ন হয়। আরও একটু এগিয়ে মোহাম্মদপুরের দিকে যেতেই দেখা মিলল বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুরোদস্তুর ব্যবসা বাণিজ্য। চারিদিকে যেন ধ্বংসস্তূপ। এখানে আদি বুড়িগঙ্গা চ্যানেলের দুপাশ জুড়ে বসে গেছে সীমানা প্রাচীর। তবে জনগণের মনে এবার একটি প্রশ্নের জন্ম নিয়েছে। সেটা হচ্ছে, এই নদীকে কেন্দ্র করে যারা এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করে বনে গেছেন রাঘব বোয়াল, তাদের বিরুদ্ধে কি আদৌ লড়তে পারবে সিটি কর্পোরেশন? নিজস্ব অর্থায়নে একটা বড় কাজ করেছি, সেটা হলো যে আমরা সীমানা চিহ্নিত করে ফেলেছি। আমাদের যে মূল নকশা হয়ে যাবে, এই নকশার কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, আমরা দরপত্র করে একচোটেই তাদেরকে অপসারণ করে ওখানে কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করব। উচ্ছেদের পর বুড়িগঙ্গার আদি চ্যানেলকে নিয়ে এখন নতুন স্বপ্ন বুনছে নগরবাসী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। তাপপ্রবাহ নিয়ে আবারও 48 ঘন্টার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে, চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে। পরে বৃষ্টি হলে তা কিছুটা প্রশমিত হয়ে আসবে। এদিকে আগামী 20 তারিখ থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের উপরে স্বল্প মেয়াদী একটি তাপপ্রবাহ চলছে, সেই অনুযায়ী কিন্তু আমরা গতকাল সন্ধ্যার দিকে 48 ঘন্টার জন্য একটি হিট অ্যালার্ট জারি করেছি। অর্থাৎ দেশের উপরে চলমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ আরও 48 ঘন্টা অব্যাহত থাকবে। অর্থাৎ 17 তারিখে সন্ধ্যা পর্যন্ত আমরা সেই হিট অ্যালার্টের মেয়াদ আমরা দিয়েছি এবং
এর পরবর্তীতে 18 তারিখ থেকে দেশের যে উত্তর পূর্বের যে বিভাগগুলো আছে, বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে সেই সব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর ফাঁকির মামলার শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি 16 ও 21 জুলাই নির্ধারণ করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এদিন ধার্য করেন। এর আগে 11 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকি মামলা 3 মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জন জামিনে আছেন। ফের আটকে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থছাড়। ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চায়না কোম্পানির কাছে হস্তান্তরে স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আপিল বিভাগ বলেন, আর কয়দিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই। দেনা পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালতে নিষ্পত্তি করবেন। এরপর দেশের আদালতে শুনানি করে সমাধান হবে। গত শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালি থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞার আদেশ তুলে নিয়েছিলেন হাইকোর্ট। পরদিন সেই আদেশকে চ্যালেঞ্জ করে চেম্বার আদালতের দ্বারস্থ হলে কোনো আদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। চেতনানাশক পানীয় খাইয়ে সর্বস্ব লুট ও মৃত্যুর ঘটনায় আশুলিয়া থেকে একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া বিশ্বজিৎ কর্মকার 1 যুগেরও বেশি সময় ধরে এমন অপরাধের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। পরামর্শ দিয়েছে চলার পথে অপরিচিত কারো কাছ থেকে খাবার না খাওয়ার। সিসিটিভি ফুটেজে দেখা যায় 11 মে ভোর 6টার দিকে রাজধানীর টিটিপাড়া বাস টার্মিনালের একটি দোকানের সামনে জুস পান করছেন নয়ন বিশ্বাস। তার সঙ্গে থাকা টুপি পরা ব্যক্তির নাম বিশ্বজিৎ কর্মকার। সেখান থেকে গাজীপুরগামী রায়দা পরিবহনের একটি বাসে ওঠেন দুজনই। বিশ্বজিৎ কর্মকারী তার নাম। পুলিশ জানায় 11 মে ভোররাতে যশোর থেকে ট্রেনে করে কমলাপুর রেল স্টেশনে নামেন নয়ন বিশ্বাস। পরে সেখান থেকে বের হয়ে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করার সময় তার সঙ্গে পরিচয় হয় বিশ্বজিৎ কর্মকারের। এ সময় তাকে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পান করায় বিশ্বজিৎ। পরে গাজীপুরগামী রায়দা বাসে ওঠেন দুজনেই। এক পর্যায়ে নয়ন বিশ্বাস অচেতন হয়ে পড়লে মোবাইল ও টাকা পয়সা নিয়ে নেমে পড়েন বিশ্বজিৎ। জুসের মধ্যে চেতনানাশক দেয়া ছিল এবং তার প্রেক্ষিতে যখন নয়ন বিশ্বাস অজ্ঞান হয়ে যায় তখন এই বিশ্বজিৎ কর্মকার আবুল হোটেলের কাছে গিয়ে তার ব্যাগ, মোবাইল, টাকা সব কিছু নিয়ে নেমে যায় এবং পরবর্তীতে বাসের যে লোকজন তারা অজ্ঞান অবস্থায় দেখে নয়ন বিশ্বাসকে হাতির ঝিলের একটি জায়গায় নামিয়ে দিয়ে চলে যায়। অসুস্থ নয়নকে রামপুরা এলাকায় নামিয়ে দেয় বাসের শ্রমিকরা। সেদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার ছেলে শারণ বিশ্বাস মামলা করলে সাভারের আশুলিয়া থেকে গ্রেফতার করা হয় বিশ্বজিৎকে। তার কাজের এরিয়াগুলো আমরা জেনেছি। সে হচ্ছে টিটিপাড়া বাস স্ট্যান্ড, সায়দাবাদ, এই গুলিস্থান, এই অঞ্চলে আসলে অজ্ঞান করার কাজটি সাধারণত সে করে থাকে। যে স্বল্প পরিচয়ে কারো কাছ থেকে দেয়া কোনো কিছু না খাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। পুলিশ বলছে 1 যুগেরও বেশি সময় ধরে এমন অপরাধের সঙ্গে জড়িত বিশ্বজিৎ কর্মকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দুই নেতা। বাজেটে আর্থিক খাতের নানা সংস্কারের কথা বলা হলেও বরাবরই উপেক্ষিত পুঁজিবাজার। আবার কোনো উদ্যোগ নিলেও তা দেখে না আলোর মুখ। এ অবস্থায় আসছে বাজেটে তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট 5% কমিয়ে 10% করার দাবি তুলেছে ডিএসসি। আর বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্সরা বলছেন দ্বৈত কর নীতি পরিহার না করলে বিনিয়োগ বান্ধব হবে না পুঁজিবাজার। আলতাফ হোসেনের রিপোর্ট। বরাবরই বিশ্বব্যাপী পুঁজিবাজার উদীয়মান অর্থনীতিতে বিনিয়োগের সহজ পথ খুলে দিলেও যেন তা ভিন্ন পথে চলে বাংলাদেশে। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যতটা লাভবান হন তার চেয়ে বেশি পড়েন লোকসানে। তারপরও পুঁজিবাজার নিয়ে কি থাকছে আসছে বাজেটে তা দেখার অপেক্ষায় তারা। এই যাবৎকালে অসংখ্য আইন পাশ হয়েছে। আইনগুলো যদি খুব দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে সেটা কাজে লাগবে। কালো টাকাটা সাদা করার ব্যবস্থা করলে মার্কেটটা অনেক সুন্দর হবে।
বাজেটে কেমন গুরুত্ব পায় পুঁজিবাজার? 2018-19 অর্থবছর এ খাতকে দ্বিতীয় অগ্রাধিকার খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যদিও বিনিয়োগকারীদের স্বার্থে নেওয়া উদ্যোগের বেশিরভাগই এখনও হয়নি বাস্তবায়ন। 2019-20 অর্থবছরের বাজেটে দ্বৈত কর পরিহার করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মুনাফার কমপক্ষে 50% নগদ ডিভিডেন্ড বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়, যদিও তা দেখেনি আলোর মুখ এখনো। কর্পোরেট ট্যাক্স হারটা যে অন্য দুইটা ইন্টারমিডিয়েটের চেয়ে বেশি, সেটা সমপর্যায়ে করার কথা বলেছি। আসছে বাজেটেও ভালো প্রতিষ্ঠানের তালিকাভুক্তি বাড়াতে কর সুবিধা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। যে কোম্পানি ডিভিডেন্ড দিল সে তো ট্যাক্স দিয়েই ডিভিডেন্ডটা দিছে, আবার যে ডিভিডেন্ডটা পাইলো তার আবার ওইটার উপরে আবার ট্যাক্স দিতে হচ্ছে। আজকেও আলোচনা হবে, আগামীকালকেও হবে, আগামী পরশুদিনও হবে, যদি আমাদের দেশে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানিগুলোর ট্যাক্সেশনের মধ্যে পার্থক্য না থাকে। মেগা প্রকল্পের ভিড়ে যেন হারিয়ে না যায় অর্থ সংস্থানের সহজ খাত পুঁজিবাজার, সেদিকে নজর রাখার পরামর্শ খাত বিশ্লেষকদের। হয়তো যারা পুঁজিবাজার কেন্দ্রিক আছে তাদের কাছে ব্যাপারটা যত ধরেন সিরিয়াস, গভর্নমেন্টের ওভারঅল যে প্ল্যানিং ফাইন্যান্সিয়াল তার মধ্যে কিন্তু ওই অংশটা অত সিরিয়াস না। রুগ্ন পুঁজিবাজারের অসুখ সারাতে কোনো সিরাপেই যখন কাজে আসছে না, তখন আসন্ন বাজেটে কি সুখবর আসে সেদিকেই তাকিয়ে সাধারণ বিনিয়োগকারীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হজে যাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি 1870 জনের। ভিসা না করার বিষয়ে 12 এজেন্সির কাছে ব্যাখ্যা চাওয়ার পর আজ ধর্ম মন্ত্রণালয়ে এজেন্সির শুনানি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব। কিছু এজেন্সি ইতোমধ্যেই ভিসার কাজ শুরু করেছে। আগামী 21 মের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম শেষ হবে বলে হজ অফিস থেকে জানানো হয়েছে। এদিকে হজযাত্রার 8ম দিনে 9টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। ভোর থেকে রাত পর্যন্ত 3টি এয়ারলাইন্সে মোট 3671 জন পবিত্র হজ পালন করতে কাবা ঘরের দিকে রওনা দেবেন। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি, সৌদি এয়ারলাইন্সের 3টি এবং 1টি ফ্লাইট ছেড়েছে ফ্লাইনাস এয়ারলাইন্সের। এখন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে ভিসা হয়েছে 79,635 জনের। বাকি আছে এখনো 5,000-এর বেশি। বারোটি এজেন্সিকে আমরা আজকে ডেকেছিলাম এখানে, তো তাদের সবাই মোটামুটি এখানে আসছে। 9 জন এখানে উপস্থিত হয়েছে, আর 3টা আসেনি। আমরা তাদেরকে আবার শনিবারে সময় দিয়েছি এবং কয়েকজনকে আমরা বিকালের মধ্যে সময় দিয়েছি সর্বশেষ অবস্থা জানানোর জন্য। তো আমরা তাদের শুনানি নিয়ে যতটুকু আমরা ধারণা নিয়েছি এবং তাদের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি নিয়েছি যে আজকের মধ্যে ম্যাক্সিমাম ভিসা করে ফেলবে, আর যারা আজকের মধ্যে পারবে না তারা অবশ্যই রবিবারের মধ্যে তাদের ভিসা সম্পন্ন হবে। এবছর হজের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য ডিজিটাল পরিচয়পত্র সেবা চালু করল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, পররাষ্ট্র এবং হজ ও ওমরা পালনের সঙ্গে সমন্বয় করেই এই আইডি কার্ড তৈরি করা হচ্ছে। এতে করে মুসল্লিদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে বলেও উল্লেখ করা হয়। সৌদির গণমাধ্যমগুলো বলছে, ভিশন 2023-কে সামনে রেখে ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বেইজিংয়ে তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বন্ধুরাষ্ট্রে পুতিনকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গান স্যালুট। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই রাষ্ট্রপ্রধান। এ সময় শি জিনপিং জানান, চীনকে সব সময় বন্ধুরাষ্ট্র হিসেবেই পাশে পাবে রাশিয়া। বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতেও আলোচনা হয় শি পুতিনের। পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বন্ধু রাষ্ট্র চীনের মাটি স্পর্শ করে পুতিনকে বহনকারী বিমান। বেইজিংয়ে তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে পুতিনকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গান স্যালুট। পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন শি জিনপিং ভ্লাদিমির পুতিন। বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে আলোচনা হয়। গাজায় চলমান সংঘাত দ্রুত বন্ধের ওপর জোর দেন চীনা প্রেসিডেন্ট। পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করে শি বলেন, চীনকে সবসময় বন্ধু রাষ্ট্র হিসেবেই পাশে পাবে রাশিয়া।
বৈঠকে পুতিন জানান, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে দুই দেশের কৌশল একই। ইউক্রেন সংকট নিরসনে শুরু থেকেই চীনের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান পুতিন। চীনের সঙ্গে পরমাণু কর্মসূচিতে সহযোগিতা বাড়ানোর কথাও জানান রুশ প্রেসিডেন্ট। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক ইস্যুতেও আলোচনা হয়েছে। পরে চীন রাশিয়া কৌশলগত অংশীদারিত্বমূলক চুক্তিতে সই করেন দুই রাষ্ট্রপ্রধান। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে বেইজিং। ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানাতে বেইজিং শুধু অস্বীকৃতি জানায়নি, বরং পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার মুখে থাকা মস্কোকে সমর্থন দিয়ে যাচ্ছেন শি জিনপিং। এমন পরিস্থিতিতে পুতিনের চীন সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা বিশ্ব। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। উদ্বোধন অনুষ্ঠানে আলোর সবটুকু কেড়ে নেন বিশ্বখ্যাত অ্যাথলেট উসাইন বোল্ট। ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যাম্ব্রোস ও পাকিস্তানের শোয়েব মালিক। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার ভালো করবে বলে প্রত্যাশা বোল্টের। সঙ্গে স্মরণীয় এক আসর দেখার অপেক্ষায় 8টি অলিম্পিক স্বর্ণজয়ী এই তারকা। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে তারার মেলা। বাস্কেটবল, রাগবি, বেসবলের দেশ যুক্তরাষ্ট্রে ক্রিকেট উৎসবের অপেক্ষা। খেলাটির বিশ্বায়নের জন্যই আইসিসির এমন উদ্যোগ। বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উদ্বোধন হল নবনির্মিত নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যে অনুষ্ঠান রাঙিয়েছেন সর্বকালের সেরা অ্যাথলিট উসাইন বোল্ট। মাস দুয়েক আগেও দৃশ্যমান ছিল না কিছুই। সব কাজ সম্পন্নের পর 34,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি এখন প্রশংসা কুড়াবে যে কারো। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড থেকে আনা হয়েছে ড্রপ ইন পিচ। স্টেডিয়ামের কাঠামোর সঙ্গে মিল রয়েছে লাস ভেগাসের ফর্মুলা 1 সার্কিটের। বোল্ট ছাড়াও স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যাম্ব্রোস, পাকিস্তানের শোয়েব মালিক ও যুক্তরাষ্ট্র দলের কোরি অ্যান্ডারসন। বিশ্বকাপে শুভেচ্ছাদূত উসাইন বোল্ট মাঠে নেমে যান ব্যাট হাতে। অ্যাথলেটিক্স ট্র্যাকের কিংবদন্তি জানান, তার প্রথম ভালোবাসা ছিল ক্রিকেটই। বৈশ্বিক এই ইভেন্টের অংশ হতে পেরে গর্বিত লাইটনিং বোল্ট। 8টি অলিম্পিক স্বর্ণজয়ীর প্রত্যাশা, টুর্নামেন্টে ভালো করবে তার দল ওয়েস্ট ইন্ডিজ। For me, I'm excited. You know what I mean? I finally get a chance to be a part of cricket again. I think it's something that I've always still watching my dad and try to stay abreast of, but I'm happy that I get the opportunity to be a part of it, to promote the sport that I love at this time. The energy that cricket brings and the vibes and the noise, it's just wonderful. It's something different that you'll never see. So definitely come out to support. It will be wonderful. নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের 8টি ম্যাচ। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ এনকাউন্টারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ম্যাচের ভেন্যুও নতুন এই স্টেডিয়াম। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মানে নির্দেশনা পেয়েছেন কিনা কর্তৃপক্ষের বলেন, কর্তৃপক্ষের বলেন। টাকা দিলে টাকা খাইবো, খায় আমরা ছেড়ে দেব। রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকার বাইরে হেলমেট ছাড়াই মিলছে মোটরসাইকেলের ফুয়েল। মন্ত্রীর নির্দেশনা জানেই না ট্রাফিক বিভাগ। রাজনীতি নয়, বন্ধুত্বের চেরাগ নিয়ে ঢাকা সফর ডোনাল্ড লুর। হাঁটছেন সম্পর্ক উন্নয়নের পথে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য ধরে রাখাই লক্ষ্য বলছেন বিশ্লেষকরা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ মৌটুসী। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।